হ্যালো বন্ধুরা, আমার নাম রাজেন্দ্র বিশ্বাস। বয়স 2-4 বছর। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। প্রতিদিন ব্যায়াম করার কারণে পেটানো চেহারা। আমার মায়ের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা অনেক সাহস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবার মূল কথায় ফিরে আসি। আমার মায়ের নাম উমা রানী বিশ্বাস। বয়স 4-6 বছর। মা খুব একটা লম্বা না, 5 ফুট থেকে কিছু কম। মায়ের ওজন খুব বেশি না, 5-0 কেজি হবে। তবে হালকা চর্বি আছে, সাথে সিজারের কাটা দাগ, যেটা আমার বোনের জন্মের সময় হয়েছিল। আমার বোন মাত্র 2 বছর বেঁচে ছিল। বোন মারা যাওয়ার পর মা বাবা দুজনেই খুব ভেঙে পড়ে। আমি 5 বছরের ছোট ছেলে ছিলাম, তাই বোন হারানোর কষ্টটা খুব একটা বুঝতে পারিনি। মা বোন জন্ম হওয়ার পর অপারেশন করিয়ে নেয় যাতে আর বাচ্চা না হয়। বোন চলে যাবার পর বাবা খুব দুঃখী হয়ে পড়ে আর খাবারের প্রচুর অনিয়ম করে। এতে বাবার কিডনি খারাপ হয়ে যায়। তার কিডনির অসুখে বাবা মারা যায় আজ থেকে 1-4 বছর আগে। আমি আর বিধবা মাকে সেই থেকে বাড়ির বাকি লোকেদের কাছে অনেক অপমান সহ্য করতে হয়। বাবার পোস্ট অফিসে চাকরি ছিল, ওখান থেকে যে টাকা পায় তাতে আমাদের চলে। মা খুব শিক্ষিত না হওয়াতে বাবার চাকরি করতে পারে না। আমি ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলাম, তাই 2 বছর আগে চাকরি পেয়ে যায়। ভালো পোস্টে 6 মাস ট্রেনিং এর পর কলকাতাতে পোস্টিং হয় আমার মিউনিসিপাল কর্পোরেশনের সহকারী অফিসার হিসেবে। কলেজ লাইফে প্রচুর মেয়েদের সাথে সম্পর্কে জড়ালেও সব কাজে খুব পারদর্শী হয়ে পড়ি। বাবা চলে যাবার পর আমি ও মা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। বাড়ির বাকি লোকেদের অন্যায় ব্যবহারের পরও আমার বিধবা মা নিজের মনের জোরে আমাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলে। আমাদের ভাগে 2টি রুম, সাথে রান্নাঘর ও বাথরুম। ছোটবেলায় মায়ের সাথে ঘুমাতাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর আলাদা ঘরে ঘুমাতে চাইলে মা মানা করে। তাই অন্য ঘরে পড়াশোনা করে রাতে মার সাথে ঘুমাতাম। কলেজে পড়ার সময় পড়া ছাড়াও ওইসব নিয়ে খুব ভাবতাম। আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতাম আর বাথরুমে হাত দিয়ে। মা আমাকে আদর করত সবসময়, আর আমিও মাকে খুব ভালোবাসতাম ও শ্রদ্ধা করতাম। তবে মাকে কখনো অন্য নজরে দেখিনি। মা বাবা চলে যাবার পরও অন্য কোনো সম্পর্কে জড়াননি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আনেনি। শুধু আমাকে ভালোবেসে নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে বেঁচে আছে। তাই মায়ের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। 2 বছর বয়সে আমি গ্র্যাজুয়েশন পাশ করে আমি কোচিংয়ে ভর্তি হয়েও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। ধীরে ধীরে বান্ধবীদের সাথেও সব কাজ করতাম। সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাই হাত দিয়ে কাজ সারতে থাকি। ইতিমধ্যে মা সুগার ধরা পড়ে, তাই মার যত্ন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি। কারণ একটা ভালো চাকরি পেয়ে মুখে হাসি ফোটানো আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমার চেষ্টা সফলও হয়। আমি চাকরি পেয়ে যাই। এতে মার চোখে আনন্দের জল চলে আসে। আমি চাকরি ট্রেনিং এর জন্য বাইরে যাই। ট্রেনিং শেষ হলে কলকাতাতে পোস্টিং পাই। তাই কলকাতা যাবার সিদ্ধান্ত নেই। কারণ আমি ভেবেছিলাম আগের চাকরিতে থিতু হয়ে তারপর মাকে নিজের কাছে নিয়ে যাব। মা রাজি না হলেও আমি জোর করে একা কলকাতায় চলে আসি, আর 1 বেডরুম, বাথরুম আর কিচেনের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। নতুন চাকরির কাজের চাপে নিজের যত্ন নেওয়ার কথা কি ভুলে যায়? সারাদিন অফিস থেকে বাসায় ফিরে হোটেলের খাওয়া দাওয়া করি, আর অভ্যস্ত রেগুলার ভিডিও দেখি, আর হাত দিয়ে কাজ সারা আর সিগারেট টানা বাজে অভ্যাস শুরু করি। এতে হিতে বিপরীত হয় আর আমার টাইফয়েড হয়ে যায়। খুব অসুস্থ হয়ে পড়ি। তখন মা খুব ভয় পেয়ে যায়, আর মামাকে সাথে করে নিয়ে কলকাতাতে চলে আসে আমার সাথে একবারে থাকার জন্য। টাইফয়েডের ইনফেকশন কমে আসলে মামা চলে যায়। মামা চলে যাবার পরে মা সারাদিন আমার যত্ন করে আমাকে খাইয়ে দেয়। আমার সব কাজ করে স্নান করিয়ে দিতে চাইলে আমি রাজি না হওয়াতে মা আমাকে বাথরুমে ধরে ধরে নিয়ে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। এভাবে আস্তে আস্তে সুস্থ হতে থাকি। ডাক্তার আরও কিছুদিন বেড রেস্ট নিতে বলে। এদিকে মা থাকাতে অনেকদিন ভিডিও দেখতে পারছি না, তাই ছটফট করছি চালা। এভাবে হঠাৎ করে একদিন ফোনে নেট ঘাঁটতে ঘাঁটতে একটা গল্পের সাইট খুলে গল্পের মেয়েটির জায়গায় পরিমনি মনে করি, আর ছেলেটির জায়গায় নিজেকে। এভাবে নিজেকে শান্ত করি।
এভাবে আর 2 মাস কেটে যায়। এরপর একদিন রাতে মা খুব চাপের ছিল। তোমার দূরে বাথরুমের ভিতরে ঢুকে লাইট জ্বালিয়ে কোনমতে পেচ্ছাপ করতে বসে। মা হয়তো ভেবেছিলে আমি ঘুমোচ্ছি তাই দরজা বন্ধ করে। কিন্তু আমি গল্প পড়ছিলাম। তাই মাকে দেখে ফোন নামিয়ে পাশে রেখে দিই। ঘুমানোর অভিনয় করি। হঠাৎ মাকে এভাবে দাঁড়াতে দেখে দরজার দিকে তাকায়। আর আমার মাথা নষ্ট হওয়ার জোগা। কোনোদিন আমাকে এভাবে দেখিনি। পরক্ষণেই নিজেকে সমেত করি ও ভৎসনা করি। মাকে আমি কিছু বুঝতে দিই না। কিন্তু রাতে মা যখন আমাকে ধরে ঘুমায় তখন কেন জানি না আমার কেমন জানি হয়। নিজের মধ্যে এই পরিবর্তন আমাকে অবাক করে দেয়। এর মধ্যে একদিন রাতে গল্প করছিলাম। হঠাৎ একটা মা ছেলের গল্প পাই। তারপরে মাথা আমার কাজ করা বন্ধ করে দেয়। একটু আলাদা রকম ফিলিং হয়। নিজের উপর রাগ হয়। কিন্তু আলাদা রকম হয়। একটার পর আরেকটা গল্প করতে শুরু করি। ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি। এমন পাগল হয়ে যায় যে গল্পের মায়ের জায়গায় আমার বিধবা মা ও নিজেকে কল্পনা করি। বাবা তুই এখন ঘুম আসেনি? কত রাত হলো? এমন করলে তো আবার শরীর খারাপ করবে। তাড়াতাড়ি ঘুমা আর ফোন ঘাঁটা বন্ধ কর। আমি একটু ঘাবড়ে যাই কারণ মা আমার বুকে হাত রেখেছি। ভাগ্য ভালো একটু নিচে রাখেনি। তাহলে খুব বাজ ঘটনা ঘটে যেত। বাবা মারা গেছে প্রায় 1-8 বছর। মারও জানা আছে নিশ্চয়ই বাড়িতে আমার বিদ্যা অভুক্ত না থাকে। বাইরে কেন যাব, আমাদের মধ্যেও কিছু হলে সেটা একেবারে সুরক্ষিত হবে। কেউ জানবে না আর বাচ্চা হওয়ার ভয় নেই। কিন্তু বড় প্রশ্ন হলো আমি মাকে রাজি কি করে করব? ট্যাবলেট বা ঘুমের বড়ি দিয়ে কাজ করা আমার পছন্দ না। যা হবে অর্গানিকভাবে মায়ের ইচ্ছাতেই। কিন্তু সেটা কিভাবে হবে বুঝে পাই না। প্রচুর রিসার্চ করি কিন্তু কোনো লাভ হয় না। আমি বিপাকে পড়ে যাই। আমার থেকে কি করছিস? আমি বললাম কিছু কথা আছে সেটা এটা তোমাকে বলা যাবে না। এই ঘটনার 2 দিন পর রবিবার দুপুরে মাঝখান থেকে বের হয়। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ দেখি মাথা হালকা পিছলে যায়। আর মা আলোনা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। এই ধস্তাধস্তিতে মা এক সেট হয়ে যায়। আর এই অবস্থায় আমি দেখে ফেলি। মা খুব লজ্জা পেয়ে যায়। আর যখন দেখি আমি তাকে দেখছি তখন মা আমাকে বলল বাবার দিকে তাকাও, আমার লজ্জা লাগছে। সাথে সাথে সাড়া দিয়ে ঢেকে নীল আর একটা নাইটি নিয়ে দৌড়ে বাথরুমে চলে গেল মা। অনেকক্ষণ হলো বাথরুম থেকে বেরোচ্ছে না দেখে আমি মাকে দেখতে থাকলাম। কিন্তু মা দরজা খুলছে না। অনেক জোড়াজুড়ির পর মা দরজা খুল। কিন্তু মায়ের মুখ গম্ভীর। আমি মাকে বললাম কি হলো তোমার মা? উত্তরে মা বলল বাবা খুব বাজে ব্যাপার ঘটে গেল। এখন আমি তোর সামনে স্বাভাবিকভাবে থাকব। মা আমার হাত ধরে বলল বাবা তুই আমার সব দেখে ফেলেছিস? উত্তরে আমি একটু ইতস্তত হয়ে বলি হ্যাঁ মা, সব কিছু দেখে ফেলেছি। মাথায় হাত দিল আর বলল খুব খারাপ হল জিনিসটা। আমি বলি না এটা অতটাও বড় ব্যাপার না। তখন মা বলে খোয়াট কি বলছিস? আমার সব দেখে ফেললি আর বলছি কোনো ব্যাপার না। উত্তরে বললাম মা অত ভাবছ কেন তুমি? বাইরের কোনো তৃতীয় ব্যক্তি তোমাকে দেখিনি। আমি তো তোমারই অংশ। আমি দেখেছি তুমি নিজের ইচ্ছেতে তো আমাকে সব দেখাওনি, ভুল করে হয়ে গেছে। নিজের ইচ্ছেতে দেখালে আলাদা ব্যাপার ছিল। আর তুমিও তো আমাকে কত এক্সিট অবস্থায় দেখেছ। তাহলে কি আমি লজ্জা করে বসে থাক? ঘরে চলো। এটা শুনে মা বলছে বাবা সে তো ছোট থাকতে দেখেছিস, এখন তো কত বড় হয়ে গেছিস। আর আরেকটা কথা, নিজের ইচ্ছেতে যদি আমাকে দেখে ফেলতে তখন কি আমাকে খারাপ ভাবতে? আমি রেগে গিয়ে বললাম আগে শীতের পোশাক পরো, আমার খিদে পেয়েছে, একসাথে খাবো। তারপর আমি একটু বাইরে যাব। আমি স্নান করে আসি, তুমি পুজো দিয়ে নাও। আমি বাথরুমে গেলাম আর হাতের কাজ সেরে নিলাম। আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে স্নান করতে লাগলাম। আমাকে নিয়ে ভাবতে লাগলাম যেভাবেই হোক মায়ের সাথে কাজটা করতে হবে। আমি হালকা হালকা ইশারা দেবে আমাকে। এইভাবে স্নান করে বেরিয়ে দেখি মা খাবার রেডি করে ডাইনি নিয়ে বসে আছে। আমি চুল আঁচড়ে বরিস পায়ে লাগিয়ে খেতে বসলাম। আর চোখে মাকে দেখছি মা নিচু হয়ে খাচ্ছে দেখে আমি বললাম মা কি হয়েছে? তোমার যা হয়েছে সেটা ভুলে যাও তো। মা বলছে বাবা আমি বলতে পারছি না, খুব লজ্জা লাগছে।
এই কথা শুনে আমি নিজের রাগ সামলে নিয়ে বলি, মা আমি কি করে তোমারে লজ্জা কাটবে তুমি বলতো? মা বলে, আমি কিছু জানি না রে বাবা। আমি এবার বলি, ঠিক আছে, তোমার এই গুণটা মুখ আমার দেখতে ভালো লাগে না। তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি তোমার সামনে এক সেট হয়ে যাবা। তুমি দেখে নিও তাহলে তোমার লজ্জা যদি কাটে। আর মা, তুমি পোশাক পরেও যতটা সুন্দরী আর ছাড়াও তত সুন্দরী। এটা শুনে মা একটু থমকে গেল। তখন আমি মাকে বলি, আমি আর দিকে বাড়ি ফিরে আসি, তারপর সব কথা হবে। আমি বেরিয়ে আমার এক বন্ধুর সাথে আড্ডা দিতে চাই, কিন্তু মন লাগছে না, তাই 6টার দিকেই বাড়ি ফিরে আসি। মা আমাকে আসতে দেখে বলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? আমি বলি, তুমি এমন গোমরা হয়ে বসে থাকবে আর আমি বাইরে আড্ডা দিই, সেটা হয় না। আর আকাশটাও খারাপ করেছে, ঠান্ডাও লাগছে ভালো, তাই চলে এলাম। আমরা একসাথে চা খাই। তারপর মাকে বলি, এবার তুমি আমাকে খুলে বল, কি হয়েছে তোমার? তো মা বল, তুই আমার সব দেখলি, তোর বাবা ছাড়া আর কেউ আমাকে দেখিনি, আজ তুই দেখলি। কেমন লাগছে তোর সামনে আসতে? লজ্জা লাগছে? খুব ভালো ছিলাম, যে কোনো অভাব ছিল না, কিন্তু কি জানি কি হচ্ছে। তখন আমি রেগে যাই আর বলি, তোমাকে পুরোপুরি এক সেট প্রথম দেখেছি হয়তো, কিন্তু তোমার প্রায় প্রতিটি অঙ্গ আমি দেখেছি। যখন তুমি রাতে বাথরুম যেতে দরজা বন্ধ না করে না, এটাটা শুনে একটু হয়ে যায়। এরপর আবার আমি বলি, এই মাঝ বয়সেও এত মেনটেইন করে রেখেছে। পেটের ছেলে দেখেছে, তাতেও লজ্জা জিজ্ঞেস করতে না আমি কেন ঘুমাই না? সেটার উত্তর হল, রাতে ঘুম আসে না। 2-5 বছর বয়সে যে জ্বালা হয় সব ছেলে ঠিক তেমনি জ্বালা আমার, কাউকে বলতে পারি না, তাই ভালোবাসার অভাবে আমার এই অবস্থা। মা তখন বলে, নিজেকে শান্ত করার অন্য একটি উপায় আছে, সেটা করে একটু আরাম পাবে, কিন্তু শরীরকে এভাবে কষ্ট দিস না বাবা। তখন আমি বলি, মা আমার কষ্টের পরিমাণ অনেক, তাই তোমাকে বললাম, সন্তানের কষ্ট মা ছাড়া আর কেউ বুঝবে না। মা বলে, আমি জানি বাবা, একটা কথা বলি, আমিও তো নিজের চাহিদা ভুলে তোর জন্য বেঁচে আছি। তুই নিজে কষ্ট পেলে আমার কষ্ট হয়। বাবা আমাকে একটু সুখ যে বাবা। আমি তখন বলি, তোমাকে সুখী করা আমার একমাত্র উদ্দেশ্য। আজকে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার অর্ডার করছি। কাল তো ছুটি, কালকে বাড়িতে আছি, তাই হালকা খাওয়া যাবে না। এবার বলে, বাবা এটা বুঝছিস, আমার ছেলে মাঝে আমি কোনোদিনও কাউকে আনেনি, তুই আমাকে একটু সুখ দিস তাহলে হবে। আমি বলি, তোমার জন্য আমি সব করতে পারি, যেমন তোমার লজ্জা ভাবটা আগে কাটায়। বলে বাথরুম গিয়ে হাত পা ধুই আর সব বাইরের জামা কাপড় ছেড়ে এক সেট হয়ে বাইরে বের হই। মা চা খাচ্ছিল, মাকে এই অবস্থায় দেখে চমকে যায় আর আমার হাত থেকে কাপ নিচে পড়ে যায়। মা বলে উঠে, বাবা এ কি অবস্থা তোর, কেন এমনটা করলে? আমি ওই অবস্থায় মায়ের সামনে গেলাম আর মাকে বললাম, তোমার লজ্জা কাটানোর জন্য আর কোনো উপায় ছিল না। তুমি তো নিজের ইচ্ছেতে সবকিছু দেখাননি, তাও লজ্জা পাচ্ছ। আমি নিজের ইচ্ছেতে তোমাকে সব দেখলাম, কিন্তু দেখো আমার একটুও লজ্জা করছে না। তোমার লজ্জা আশা করি এবার কেটে যাবে। আমরা একে অপরের পরিপূরক, আমাদের মাঝে কেউ আসবে না। তোমার সব কষ্ট আমি দূর করব। এইভাবে মনে হয়ে থাকবে, আমি সেটা দেখতে পারছিলাম না। মা আমার কথাগুলো শুনছিল, এক দৃষ্টিতে আমাকে দেখছিল। তারপর মা বলল, কাপড় পরে অসুস্থ ছেলে, ঠান্ডা লেগে যাবে, আর লজ্জা করব না বলে দাঁড়াও। আর একটা হামি দিল আর রান্নাঘরে চলে গেলা। নিজেকে আয়নাতে একবার দেখলাম আর ভাবলাম, চেহারাটা বেশ আমার। আমি এবার পোশাক পরে নিলাম। ইতিমধ্যে খাবার চলে আসলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো, লোডশেডিং হয়ে গেল। আমরা সব ঠিকঠাক বন্ধ করে ইনভার্টার দিয়ে ছোট বাল্ব জ্বালিয়ে সবার জন্য রেডি হলাম। আমাদের ফ্ল্যাটটা 3rd ফ্লোরে, একটি ফ্ল্যাট কি আছে, কিন্তু ওনার বাইরে থাকে। আমাদের উপরে টেরাস গার্ডেন বা শুয়ে পড়ল। আমি বাথরুমে গিয়ে মা কথা ভেবে কাজ করতে লাগলাম, কিন্তু মা ডাকাডাকি করাতে ঘরে চলে আসলাম। মা ঘরে আসতেই জিজ্ঞেস করল, এতক্ষণ কি করছিলে? আমি বললাম, পুটি করছিলাম। তো মা হঠাৎ বলে উঠল, পুটি করছিলি না, অন্য কিছু করছি কে জানে। আমি কিছু বললাম না। জল খেয়ে সোজা বিছানায় উঠলাম ও কম্বল গায়ে দিয়ে মাকে বললাম, মা আরও গল্প করি। নিজেদের সুবিধা অসুবিধা সব বুঝি, কেবল 1:00টা বাজে, কাল ছুটি, দেরি করে উঠব। মা বলল, ঠিক আছে, আজ থেকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। আমি বলি, মা একটা কথা জিজ্ঞেস করব, লজ্জা পাবেন না বা রাগ করবে না তো?
মা বলল, আমার লজ্জা তুই কাটিয়ে দিয়েছিস না, স্কাইওয়ে পড়তে আমার সামনে লাস্ট এক্সিট হয়েছিস। আজ আবার হলি, আর তুই যদি নিজে মনের সব কথা আমাকে না বলিস তাহলে আমি রেগে যাব, আর তার থেকেও বেশি কষ্ট পাব। আর ভাববো আমার ভালোবাসা থেকেই কমতি থেকে গেল, যে তোর আমি প্রিয় বন্ধু হতে পারলাম না। আমি এটা শুনে বলি, তোমাকে কোনো কষ্ট আর পেতে হবে না, তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি চাইলে আমাকে স্নানও করিয়ে দিতে পারো, তোমার যেভাবে খুশি, আমি মানা করব না। এবার বলতো মা, নিজেকে কি করে তুমি সম্মত রাখতে? আর কি করতে যেটা আমি করতে পারছি না, প্লিজ বল। এই কথা শুনে মা বলছে, বাবা আমি খুব খুশি হলাম যে তুই নিজের মনের কথাগুলো খুলে বলছিস। তখন আমি বললাম, মা আমি সবসময় তোমাকে সব বলতে চাই, তবে তুমি যদি অস্বস্তি বোধ করো তাই বলতাম না, আর তুমি যা লজ্জা পাও তাই বলতাম না। তুমি ফ্রি হয়েছ তো আমি আমার সব তোমাকে উজাট করে দেব, যেমনটা তুমি চাও। আমার বিধবা মা, আমার প্রিয় বন্ধু আছে, আর কাউকে লাগবে না। তারপর বলতে শুরু করলো, বাবা তুই এটা ভাবিস না আমাকে শারীরিক কষ্ট পেতে হয়নি। উত্তর কষ্টের পরিমাণটা হয়তো অনেক, কিন্তু আমার কষ্ট কিছু কম ছিল না। অন্য কারো সাথে সম্পর্কে আমি জড়াইনি। তোর মুখ দেখে নিজেকে সময় তো রেখেছি, কখনো কখনো নিজেকে নিজেই ঠান্ডা করতাম। বাস, আর কিছু না। জানতাম এটা শরীরের জন্য ঠিক না, কিন্তু আমার আর কিছু করার ছিল না। তোর জন্য সবকিছু বিসর্জন দিয়েছি বাবা। আমাকে এবার একটু সুখের মুখ দেখাস, আমার একটু খারাপ লাগলো। আমি বললাম, মা আগে যা হয়েছে ভুলে যাও, আমি তোমাকে এখন থেকে এতটা ভালোবাসবা, আদর যত্ন করব, তুমি সব কষ্ট ভুলে যাবে। মা তখন বল, বাবা তোর তো উপায় আছে নিজের চাহিদা মেটানোর, তাহলে নিজেকে নিজে ঠান্ডা করার চেষ্টা করিস না, খুব খারাপ। আমি বলি, মা ডাক্তার ও আমাকে মানা করেছে, কিন্তু মা আমার কোনো বান্ধবী নেই, আমি এখন কোনো সম্পর্কে জড়াবো না, আগে তোমাকে পৃথিবীর সুখ দিই, তারপর দেখা যাবে। তখন মা বলেন, আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু সব সুখ কি আর পারবে? সব সুখ সবার কপালে থাকে না। তখন আমি বলি, কি এমন সুখ যেটা তোমার আমার ছেলে তোমাকে দিতে পারবে না? তখন মা আমার গালে হাত দিয়ে আমাকে বলে, পারবি না রে বাবা, পারবি না, আমাকে অসুখ দিতে পারবি না। আমি বলি, কেন মা, আমি কেন পারবো না? নিজেকেও তোমাকে সব সুখ দেব, তোমার সব চাহিদা পূরণ করবে, এই প্রমিস করেছি। শুধু তোমাকে মুখ ফুটে বলতে হবে না। তখন বলে, ছেলেকে কি এটা বলা যায়? বাবা, পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ জিনিস লোকে জানলে তথ্য করবে। আমি মার হাত ধরে বলি, মা একটা কথা আমার মাথার দিব্যি দিয়ে বলতো, তুমি কি সত্যি চাও না আমাকে উপযুক্ত মনে করো না? আমাদের দুজনের এই জীবনেই একাকী জীবন, আমাদের মাঝে কেউ কোনোদিন আসেনি, আসবেও না। আমার জন্য সব বিসর্জন দিয়েছিলেন, আমার জন্য সব ফিরে পাবে। তুমি নিজেই বললে তোমার ছেলে বড় হয়েছে আর আমরা বেস্ট ফ্রেন্ড। তাছাড়া আমি মা কান্না করে উঠল আর বল, দূর থেকে উপযুক্ত আর কেউ না রে বাবা, শুধু আমার মাতৃবোধ আমাকে আটকাচ্ছে। আমি তখন বলি, আমি কিছু কথা বলবো, তাহলে তোমার মাতৃত্ববোধ আরও জেগে উঠবে, কিন্তু সেটা আমাকে আপন করার দিকে। মা তুমি কি জানো, আমি শরীর খারাপের সময় ইন্টারনেট থেকে গল্প করতাম আর নিজেকে ঠান্ডা করতাম। গল্প পড়ে হঠাৎ তোমার আমার কথা মনে পড়ে যায়, আর খুব গরম হয়ে যায়। মনের চাহিদা তোমাকে পাবার চাহিদাতে পরিবর্তন হয়, কিন্তু কোনো পথ খোলা না থেকে খুব কষ্ট পায়। ডাক্তার দেখায়, সেটা তো তুমি জান না। মা তোমার ছেলে বেড়াজালে জড়িয়ে পড়েছে, আমি খুব কষ্ট পাচ্ছি মা, আমাকে বাঁচাও। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি, তাই সেদিন তুমি খুব লজ্জা পাচ্ছ দেখে আমি নিজেই অ্যাকসেপ্ট হয়ে সব দেখানোর জন্য। আমি তোমাকে সুখ দিতে চাই, তোমাকে সুখী করতে চাই, ছেলের কর্তব্য পালন করতে চাই। তুমি আমার কষ্ট দূর করে মায়ের দায়িত্ব পূরণ করো, আমাকে নাও মা। মা তখন বলে, তোর মনে এত কিছু ছিল বাবা, তোকে আমি নিরাশ করব না বাবা, আমাকে সুখ দেয়া, তবে বন্ধুর মতো না, যা হবে মা, ছেলে হয়ে আমি মা হয়ে তোর কাছে সব চাই। তাই বাবার কাছে আরও আমি মাকে আই লাভ ইউ বলে নিয়ে মাকে উঠে বসতে বলি, আর লাইট জ্বালিয়ে দিয়ে মা কিছু বলার আগে মাকে পা ছুঁয়ে প্রণাম করি, আর বলি এটা আমাকে ছোট থেকে আগলে রাখার জন্য, এরপর যা হবে সব নতুন, সব আলোতে হবে। আর যদি কোনো ভুল ত্রুটি করিও ক্ষমা করে দিও বলে কাজ শুরু করে দিই। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক
শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।